সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন সালাউদ্দিন। তীব্র নিন্দা নাহিদের, সনদ সই করা না করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। নির্বাচিত সরকার আসার আগে ঋণের কিস্তি ছাড়ে নারাজ IMF। উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন গভর্নরের। জানালেন বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কালো পতাকা মিছিল, ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একাত্মতা প্রকাশ বিএনপির। থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির অভিযোগ। কক্সবাজারের মহেশখালীতে জিয়া বাহিনীর বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান, অস্ত্র উদ্ধার, আটক 6। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। এখনও সুযোগ থাকায় সব দলকে সনদে সই করার আহ্বান তার। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও রাজনীতিকে স্বচ্ছ করতে কাজ করবে। শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজনদের নিয়ে গঠিত এনসিপি ও বেশ কিছু দল সনদে আপত্তি তুলে অংশ নেয়নি অনুষ্ঠানে। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, মতভিন্নতাকে নেতিবাচকভাবে নেওয়ার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা কিন্তু গতকালের ঐক্যমত্যে অংশগ্রহণ করে। এদিকে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। এতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করতে কাজ করবে। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি। গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সবগুলোই আসলে সক্ষম। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো রয়েছে জানিয়ে যারা স্বাক্ষর করেনি তাদের যথাসময়ে স্বাক্ষর করার আহ্বানও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতিসংঘে প্রহসন হবে বলে মনে করেন নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। 25টি দল জুলাই সনদে সই করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে গণভোটের তারিখ, সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি না রাখার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে এনসিপি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই সনদে সই জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। কড়া সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করারও। জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে
তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না, বৈধতা দিতে পারবেন কেবল প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জুলাই গণ অভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। ইসি যদি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন দলটির শীর্ষ এই নেতা। এদিকে কোনো অবস্থাতেই জুলাই সনদকে আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবসিত করা যাবে না বলে জানিয়ে দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে, বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন, আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকারীদের ষড়যন্ত্রে পা দিয়ে সনদ বানচাল করলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, জুলাই সনদ নিয়ে মতভিন্নতা থাকতে পারে, তবে গণহত্যাকারীদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হওয়া না হওয়ার উপর বিচার নির্ভর করে না, বিচার স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছে। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। সুকান্তের মতো আমরা যে বাংলাদেশ চাই, যা আগামী প্রজন্মের জন্য শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যাব, সেরকম বাংলাদেশ আমরা পাবো না। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। শনিবার বেলা 2টার কিছু পর আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে 5টি ইউনিট রওনা করেছে। প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানান 2টার কিছু পরে এ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের মাত্রা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে। ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে। প্রয়োজনে জানা গেছে প্রয়োজনে আরও ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হবে যদি আগুনের ভয়াবহতা বেড়ে যায়। দর্শক, আমাদের প্রতিবেদক ঘটনাস্থলের কাছাকাছি গেছে। পৌঁছা মাত্র আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি এবং আরও আপডেট জানিয়ে দেব। আজ বেলা 2টার কিছু পরে এই আগুন লাগে বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিস আমরা যতটা জানতে পেরেছি, এই আগুন লাগার পেছনের মূল কারণ কি তা সম্পর্কে এখনও কোনো স্পষ্টতা জানা যায়নি। তবে আমাদের প্রতিবেদক ঘটনাস্থলে যাওয়া মাত্র আমরা আরও আপডেট পাবো বলে আশাবাদী। এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলের দিকে আছে। প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হতে পারে তা নিয়ে অনেকটাই সন্দিহান, কারণ ঘটনার ব্যাপারে কোনো বিস্তারিত কোনো তথ্যই জানা যায়নি।
দর্শক স্ক্রিনে আমরা যা দেখতে পাচ্ছি এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের ভয়াবহ আগুনের একটি ফুটেজ, যা বেলা 2টার কিছু সময় পর এই আগুনটি লেগে যায় এবং এই আগুন লাগার পেছনের স্পষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং প্রয়োজনে ফায়ার সার্ভিস আরও ইউনিট পাঠাবে বলে এখন পর্যন্ত জানা গেছে। কার্গো সেকশনের 8 নম্বর গেটে আগুন লাগার এই ঘটনাটি ঘটে। আগুনের ভয়াবহতা দেখে মনে হচ্ছে এটি কোনো কী কারণে আগুনটি লেগেছে তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে 5টি ইউনিট, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে আরও ইউনিট যাওয়ার প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আগুন লাগার এই ঘটনাটির কারণ না জানা গেলেও আমাদের হাতে আসা এই ফুটেজটি থেকে জানা গেছে আগুনের ভয়াবহতা সম্পর্কে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে। আমরা দেখছি দুপুর 2টায় ফায়ার সার্ভিসের কার্গো সেকশনে আগুনটি লাগে। ভয়াবহ এই আগুনের বিস্তারিত সম্পর্কে এখনও জানা যায়নি। ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং দাও দাও করে আগুন জ্বলছে। এটি আমরা সকলেই জানি যে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটি একটি সংরক্ষিত এলাকা। নিরাপত্তার বেষ্টনী থাকার পরেও ভয়াবহ আগুন লাগার পেছনের সঠিক কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। কার্গো সেকশনে যে সমস্ত মালামাল থাকে সে সমস্ত স্থানেও আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে আগুন লাগতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট যাচ্ছে। আজ বেলা 2টার কিছু পর এই আগুন লাগে বলে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে। ইতোমধ্যে 5টি ইউনিট রওনা করেছে, প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানান 2টার কিছু পরে আগুনটি লাগে। অল্প সময়ের মধ্যেই এই আগুনের মাত্রা বেড়ে যায়। ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন আমার সহকর্মী সানভীর রূপল। তার কাছ থেকে জেনে নেব এই বিষয়ের বিস্তারিত। রোজা, কিছুক্ষণ আগেই আগুনের ঘটনার খবর পাওয়া গেছে এবং কার্গো গেটের সেখানে এর মধ্যে 5টি ইউনিট কাজ করছে এবং 5টি ইউনিটের এর মধ্যে সবগুলো পৌঁছায় নেই এবং এখনও পর্যন্ত পথে আছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং কার্গোর যেখানে মালামাল হ্যান্ডেলিং করা হয় এবং সারা বিশ্ব থেকে ঢাকায় যে মালগুলো আসে এবং মালামালগুলো যেখান থেকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সেই কার্গোর যে টার্মিনালটা, সেই টার্মিনালের সেখানেই দিনভর ব্যস্ততা থাকে। আজকে শনিবার, তারপরেও কিন্তু সেখানের ব্যস্ততার কমতি নেই। কিন্তু সেখানে আগুন লাগার বিষয়টি কিন্তু বেশ উদ্বেগজনক এবং বিশেষ করে সেখানে সারা দেশ থেকে এবং বিদেশ থেকে যে মালামালগুলো আসে, আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। এটির পিছনে আসলে কি কারণ আমরা সে সম্পর্কে এখনো তথ্য পাইনি। আপনার কি মতামত এই বিষয়টিতে? এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে আগুনের কি ধরনের কারণে আগুন লাগলো। তবে একটি বিষয় পরিষ্কার যে সেখানে দাহ্য পদার্থ থাকতে পারে, সেখানে বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিট হতে পারে। আমরা এর আগেও যে আগুনের ঘটনাগুলো দেখেছি সেই ঘটনাগুলোতে শর্ট সার্কিটের কথা বলা হয় অথবা হচ্ছে গিয়ে দাহ্য পদার্থর কোনো একটা বিষয় জায়গা থেকে লাগতে পারে। এখন সেখানে কি ধরনের
পদার্থ থেকে আগুনটা লেগেছে অথবা সূত্রপাতটা কিভাবে হয়েছে সেটি ফায়ার সার্ভিস নিশ্চিত করার আগে পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো বলা যাবে না। তবে আগুনের যে শিখা আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কালো ধোঁয়া উঠছে, অর্থাৎ কোনো একটা দাহ্য পদার্থ যে পুড়ছে সেটি কিন্তু মোটামুটি বলা যায়, এবং পাশাপাশি সাদা ধোঁয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটি ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আগুনের সূত্রপাতটি সেটি দুপুর 2:30, অর্থাৎ এখন এই মুহূর্তে আধা ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তো তার ফলে বোঝাই যায় যে এখনো পর্যন্ত যেহেতু নিয়ন্ত্রণে আসেনি অথবা আগুনের নিয়ন্ত্রণে আসার কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি, তার ফলে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি যে হয়েছে সেটি বলাই যায়। এবং আমাদের যে রিপোর্টার টিম তারাও সেখানে গেছেন এবং তারাও গিয়ে পৌঁছাননি, তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং আপনি একটু দেখতে পাবেন যে এই ছবিটির ঠিক আগে যে ফ্রেমটি এসেছিল, যে ঠিক কার্গো গেটটির ঠিক পাশেই হচ্ছে যেখান থেকে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার বিমান রাখা হয়, বিভিন্ন কোম্পানির বিমান রাখা হয়, সেই বিমানগুলো তার পাশেই রাখা হয় এবং সেখান থেকে খুব বেশি দূরত্ব নয়। এবং 8 নম্বর গেটে মূলত হচ্ছে কার্গো হ্যান্ডেলিং থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো পরিবহন করা হয়। এবং 8 নম্বর গেট থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা ভিআইপি গেট, সেই গেটটি হচ্ছে 6 নম্বর গেট। তো 6 নম্বর গেট থেকে তারপর একটি গেট, পরে হচ্ছে 7 নম্বর গেট। 7 নম্বর গেটেই মূলত এই কার্গোর বিষয়গুলো হ্যান্ডেলিং করা হয় এবং 8 নম্বর গেট এবং 7 নম্বর গেট, এই দুইটি গেটকে ব্যবহার করা হয়। তবে অর্থাৎ 7 এবং 8 এই দুইটি গেটের মাঝামাঝি একটি জায়গাতে এই আগুনটি লেগেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি শেড আছে, অর্থাৎ এই শেডটির এখানে এই মালামাল যেগুলো সেগুলো মানে গুদামজাত করে রাখা হয় এবং এখান থেকেই বিমানে তোলা হয়, যার ফলে এই যে জায়গাটি আছে এই জায়গাটিও কিন্তু বেশ উদ্বেগজনক জায়গা। এবং পুরো যে শেডটি আছে, পুরো এই শেড আছে, এই পুরো শেডের জায়গাটিতেই আগুন লেগেছে। অর্থাৎ মালামালের যে গোডাউন, আমি ধারণা করতে পারছি যে মালামালের যে গোডাউন আছে সেই গোডাউনের আশপাশে বা মালামালের গোডাউনের জায়গাটাতেই এই আগুনটি এই মুহূর্তে ছড়াচ্ছে বলে ধারণা করছি আমি। হতাহতের বিষয়টিও একটি উদ্বেগের বিষয়। ঠিক কতজন হতাহত হয়েছেন এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আমরা কিছুদিন আগে আরেকটি আগুনের খবর পেলাম মিরপুরে কেমিক্যাল গোডাউনে। মিরপুরের আগুনের আমাদের সেই ক্ষত শেষ হতে না হতে আমরা চট্টগ্রামের আগুনটি দেখতে পাই এবং চট্টগ্রামের আগুনটি যে ভয়াবহতা ছিল সেই ভয়াবহতা না কাটাতেই আবারও আজকে এই আগুনের ঘটনা, অর্থাৎ এটি যেন ভাইরাসের মতোই একটার পর একটা ঘটেই যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ বেশ জায়গাগুলোতে আপনি দেখেছেন যে মিরপুরের আগুনে বেশ হতাহতের সংখ্যা অনেক এবং এখনও হাসপাতালে আছে বেশ কিছু মানুষ। এবং চট্টগ্রামের আগুনেও আমরা পোশাক কারখানায় আগুন লাগতে দেখেছি এবং এই মুহূর্তে যে জায়গাটি সেটি গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এটি আসলে হয়তো সরকার তদন্ত কমিটি গঠন করবে যে বিমানবন্দরের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে নিজস্ব তাদের ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থাপনা থাকে। এবং বিমানবন্দরে আপনি জানেন যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 25 থেকে 26টি সংস্থা কাজ করে বিভিন্ন রকমের, এবং সেই সংস্থাগুলো যেমন তৎপর থাকে এবং যেহেতু এটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার একটি বলয়ের মধ্যে থেকেই এই ঘটনা ঘটেছে, সেটি আসলে কোনো রকমের নাশকতার ইঙ্গিত দেয় কিনা সেটিও হয়তো তদন্ত করে দেখা হতে পারে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফায়ার সার্ভিস ইতোমধ্যে পানি ব্যবহার করে আগুন যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ধোঁয়ার পরিমাণ আসলে কমতে দেখা যাচ্ছে না। এটিও একটি আশঙ্কার বিষয় যে ক্ষয়ক্ষতি কতটুকু যেতে পারে। আপনাকে একটু থামিয়ে নতুন একটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে আমরা বলেছিলাম শুরুতে যে 5টি ইউনিট কাজ করছে এবং 5টি ইউনিট যাচ্ছে এবং আরও 2টি ইউনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ 7টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং সব 12টি আরও পথে আছে। তাহলে আপনি বোঝাই যাচ্ছে যে আগুনের ভয়াবহতা কতটা বিস্তৃত হয়ে আছে এবং সেই আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতার হাত থেকে নিশ্চয়ই আমরা ভাবছি যে খুব দ্রুতই যাতে আমরা নিস্তার করতে পারি। তবে আরেকটি বিষয় যে বিমানবন্দর যেহেতু একটি বলয়ের মধ্যে, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার অবাধ নয় এবং যার ফলে সেখানে বাইরের লোকজন হয়তো ভিড় কিছুটা কমবে এবং ফায়ার সার্ভিস খুব দ্রুতই এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারবে। এবং অন্যান্য আগুনের যে ঘটনাগুলো আছে সেই আগুনের ঘটনায় আমরা দেখতে পাই যে মানুষের যে উৎসুক যে জনতার যে ভিড়, সেটি দেখতে পাই এবং উৎসুক জনতার ভিড়ের কারণে অনেক সময় ফায়ার সার্ভিস তার নিজস্ব গতিতে কাজটি করতে পারে না। এখানে হয়তো সেরকম বেগ পেতে হবে না, যার ফলে আমরা আশা করছি যে এই আগুনটি খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ফুটেজ দেখতে পাচ্ছি, এগুলো আসলে আগুনের ভয়াবহতা কতটুকু হতে পারে এগুলো সম্পর্কে স্পষ্টই ধারণা দিতে পারছে।
বিভিন্ন ধরনের মালপত্র থাকে এয়ারপোর্টে, এ সমস্ত জিনিসও ক্ষয়ক্ষতির একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। বাণিজ্যিক ক্ষেত্রেও এটি একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। নিঃসন্দেহে এটি একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে যে এটি একটি নিরাপত্তার জন্য যে কতটা হুমকি বা কতটা উদ্বেগের বিষয় সেটি কিন্তু আবারও জানান দেওয়া হলো যে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা দুর্বল ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কাজ করছে এবং খুব দ্রুত তার পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং যে জায়গাটি আমি আপনাকে বলেছি যে এই জায়গাটি কিন্তু যাত্রী চলাচলের জন্য নয়, যাত্রী পরিবহনের জন্য নয়, এবং যাত্রী পরিবহন এই গেট দিয়ে করা হয় না। অর্থাৎ কার্গো গেটে মূলত মালামাল পরিবহনের জন্য সেই ব্যবস্থাপনাই করা হয়। সেখানে এনবিআর এর কর্মকর্তারা থাকেন, সেখানে কার্গোর যে অন্যান্য কার্গো সার্ভিসের জন্য যে কর্মকর্তারা থাকেন, বিভিন্ন বিমানের যে কার্গো হ্যান্ডেলিং করেন তারা থাকেন। এবং অর্থাৎ এনবিআর এর কর্মকর্তা সরকারি কর্মকর্তার বাইরেও বেসরকারি পর্যায়ের যে বিমান সংস্থাগুলো আছে সেই বিমান পরিবহন সংস্থাগুলো তারা তাদের নিজস্ব কর্মী দ্বারাও সেইগুলো পরিচালনা করেন। এবং যার ফলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের ভেতরের দৃশ্য এটি, অর্থাৎ রানওয়ের ভেতরের দৃশ্য এটি। এই ভেতরের দৃশ্য অর্থাৎ এর পাশেই এই গুদামগুলো আছে যেখানে মালামালগুলো স্টোরেজ করে রাখা হয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে এবং আরও ইউনিট পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি সর্বশেষ তথ্য অনুযায়ী। এবং আরেকটু বলে রাখতে চাই যে এর আগেও বিমানবন্দরে এরকম আগুনের ব্যাপারগুলো আমার ঠিক জানা নেই, তবে এর আগেও বিমানবন্দরের অন্য জায়গাতে ছোটোখাটো আগুনের ঘটনা ঘটেছে এবং সেই আগুনগুলো খুব বড় আকার ধারণ করেনি, যার ফলে এতগুলো ইউনিট কাজ করতে হয়নি। তবে আজকের যে আগুনটি সেটি অর্থাৎ 7টি ইউনিট এবং 12টি ইউনিটের কথা আপনি বলছিলেন, অর্থাৎ বলাই চলে যে অন্য যে কোনো সময় বিমানবন্দরে যে দুর্ঘটনাগুলো হয়েছে বিশেষ করে আগুনের বিষয়ে তার চেয়ে বেশি ভয়াবহ এই মুহূর্তের আগুনটি। আমরা আশা করছি আগুনের এই ভয়াবহতা খুব বেশি বাড়বে না। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একই সাথে কাজ করছে, জনমানুষের এমন হয়রানি কিংবা বাণিজ্যিক ক্ষেত্রেও এটির একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে, এ সমস্ত বিষয় ভেবেই আমরা আশা করছি যে আগুনের ভয়াবহতা দ্রুতই কমে যাবে। তার চেয়ে বড় আরেকটি বিষয় সেটি হচ্ছে, যেহেতু আমি বললাম যে এটি রানওয়ের একদম শেষ প্রান্তের দিকে হচ্ছে এই 7 এবং 8 নম্বর গেট, রানওয়ের শুরুর দিকে 1 নম্বর গেট থেকে শুরু করে অর্থাৎ তার অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আমাদের বিমানবন্দরটি শুরু, এবং দক্ষিণের দিকে বিমানবন্দরের রানওয়ের প্রথম রানওয়ের সেটি হচ্ছে একদম দক্ষিণে, অর্থাৎ তারপরে 3rd টার্মিনালের কাজ চলছে। 3rd টার্মিনালের কাজ চলার আগে আমাদের পুরনো এই মুহূর্তে যে রানওয়েটি আছে সেটি ব্যবহার করা হয়, অর্থাৎ 1 নম্বর অভ্যন্তরীণ গেটের পর থেকে 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এভাবে করে ধারাবাহিকভাবে এটি 7 এবং 8 নম্বর গেটের দিকে। এবং এটি যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে একটি তুলনামূলক একটু হতাহতের পরিমাণ ওরকমভাবে হওয়ার আশঙ্কা আমি করছি না, এই কারণে যে এটি একে হচ্ছে দিন দুপুরবেলা, এবং আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে যাত্রী পরিবহন করা হয় না এবং এখান থেকে যাত্রীরা যাতায়াত করেন না। এখানে শুধুমাত্র মালামাল পরিবহন করা হয় এবং মালামাল পরিবহন করা হয় দেশি বিদেশি বিদেশ থেকে যত মালামাল আসে, এবং যে মালামালগুলো বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যায় সেই জায়গাটি হচ্ছে এই 7 এবং 8 নম্বর গেট। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু লোকজনকে আপনি দেখবেন যে সবুজ ইউনিফর্ম পরিহিত লোকেরা আছেন, এবং তারপরে অন্যান্য ইউনিফর্ম পরা, আপনি বিভিন্ন কালারের ইউনিফর্ম পরা লোকজন দেখে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগই এই বিমান বা অন্যান্য যে বিমান সংস্থাগুলো আছে, বিমান পরিবহন সংস্থাগুলো, কোম্পানিগুলো আছে, তাদের নিজস্ব কর্মী এবং রাজস্ব বোর্ডের সেখানে যারা কার্গো হ্যান্ডেলিং করেন সেই রাজস্ব বোর্ডের কর্মীরাও আছেন এখানে। এবং আপনি এই মুহূর্তে যদি এটি এই মুহূর্তের ছবি হয়ে থাকে, একটু আগে এই ছবিটা আমরা পেয়েছি, যে ছবিটা দিয়েছে তিনিও সেখানে সে আগুনের প্রত্যক্ষদর্শী এবং তিনি একটি বিমান সংস্থার সঙ্গে যুক্ত, এবং তিনি আমাদেরকে এই ছবিটা দিয়েছেন এবং তিনি সেখানে উপস্থিত আছেন। এবং আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে এই যে তিনি যে ছবিগুলো পাঠিয়েছেন সেই ছবিগুলো থেকে আমরা খুব বিমান চলাচলের যে জায়গাটি, ওই যে পাশেই বিমানটি আরেক পাশে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এটি
একটি আরেকটি তুলনামূলক ক্ষয়ক্ষতিটা হয়তো মালামালের উপর দিয়ে যাবে, অন্য কোনো বিমানের উপরে আগুনটি লাগেনি, এবং যার ফলে সেই ধরনের ক্ষয়ক্ষতি অন্তত আমরা এড়াতে পারবো বলে মনে হয়। সাধারণত বিমানবন্দরে দেশি বিদেশি নানা ধরনের পর্যটকও থাকে, সেক্ষেত্রে এটিও আসলে খুব দুঃখজনক একটা বিষয় হবে যদি কোনো ধরনের পর্যটক হতাহত হন, কিংবা দেশের মানুষই বিমান ওঠানামা এখনো স্বাভাবিক আছে কিনা এই বিষয়টিও স্পষ্ট নয়। তবে এ ধরনের পরিস্থিতিতে যেটা করা হয় যে বিমান ওঠানামার এই ধরনের সময়সূচি স্থগিত করা হয় কিংবা পিছিয়ে দেওয়া হয়, এ ধরনের পদক্ষেপও তারা গ্রহণ করেছে কিনা এমনটাও হতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই এই মুহূর্তে বেসরকারি বিমান চলাচল সংস্থা বেবিচক তারা হয়তো এর মধ্যে আমাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো তথ্য জানাবেন যে এই মুহূর্তে বিমান চলাচল বন্ধ আছে কিনা, বা যে সমস্ত ফ্লাইটগুলো পরবর্তীতে আছে সেই ফ্লাইট শিডিউলগুলোরই বা কী হবে। কারণ এই মুহূর্তে রানওয়ে যে ঝুঁকিপূর্ণ একটি অবস্থার মধ্যে আছে সেটি তো বলাই যায়, এবং মূল রানওয়ের পাশেই হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর গেট। তার আগে যে 6 নম্বর গেটটি সেটি ভিআইপি লাউঞ্জ হিসেবে ব্যবহার করা হয়। এবং আপনি দেখছেন যে নতুন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা এইমাত্র নিশ্চয়ই পেয়েছি, এবং আগুনের পানি পাওয়ার পরেও আগুন কিন্তু লেলিহান শিখা সেটি আরও বাড়ছে, এবং ধোঁয়ার কুণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু বেশ বেড়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটি বলা যায় না, এবং 7টি ইউনিট এরই মধ্যে গিয়ে যোগ দিয়েছে, এবং ধীরে ধীরে এই আগুনের শিখা সেটি কিন্তু বাড়ছেই। এবং আমরা যেটি বলতে চাচ্ছি যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যে নিজস্ব ফায়ার সার্ভিসের যে লোকজন আছেন তারা যেমন যোগ দিয়েছেন, এবং আশপাশের যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সেই আশপাশের ফায়ার সার্ভিসের অফিস থেকে সেই ইউনিটগুলো কাজ করছে। এই মুহূর্তে আরও একটি বিষয়, এই মুহূর্তে একটি তথ্য আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, সেটি নিশ্চয়ই ঢাকার কাছাকাছি ছিল। সেই ঢাকার কাছাকাছি সেই ফ্লাইটটি ঢাকায় নামতে পারছে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত ওসমানী মিলনায়ত বিমানবন্দর অর্থাৎ সিলেটে গিয়ে সেখানে অবতরণ করবে। অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ হয়তো এই ধরনের আরও অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে তাৎক্ষণিকভাবে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়ে দিব। আমাদের প্রতিবেদক যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই বিষয়গুলো আমরা দ্রুত জানিয়ে দেব দর্শকদের। এই মুহূর্তে যেটা বলছিলাম যে এই মুহূর্তে যে রিয়াদ থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি সিলেটে গিয়ে অবতরণ করতে হচ্ছে। অর্থাৎ এর মধ্যে ঠিক এই সময়ের মধ্যে যে বিমানগুলো পথে আছে অর্থাৎ ঢাকার পথে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, এবং তারা অন্য বিমানবন্দরে হয়তো যেতে পারে। বাংলাদেশে যে আরও 2টি বিমানবন্দর আছে, সিলেট এবং চট্টগ্রাম 2টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটগুলো যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তাকে নামতে হবে হয় সিলেটে না হয় চট্টগ্রামে। এই মুহূর্তে আরও 2টি ইউনিট বেড়েছে, অর্থাৎ 7টি ইউনিটের বদলে এখন আরও 2টি ইউনিট বেড়েছে, অর্থাৎ 9টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে। প্রথমে 5টি দিয়ে শুরু হয়েছে, সেখান থেকে 7টি থেকে এখন এসেছে 9টি, এবং আরও বেশ কিছু ইউনিট আমরা জানতে পেরেছি যে পথে আছে, ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আগুনের ভয়াবহতা সম্পর্কে আমাদের কাছে এক্ষুনি কোনো তথ্য এসে পৌঁছায়নি, বা আগুনের ভয়াবহতা বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মালামালগুলো এখান থেকে আগুনের ভয়াবহতা থেকে বেঁচে গেছে, সেই মালামালগুলো সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এবং আমি আপনাকে বলছিলাম যে সেখানে বড় একটি ওয়্যার হাউস রয়েছে, এবং যে ওয়্যার হাউসের মধ্যে সেখানে মালামালগুলো রাখা হয়, এবং সেই ওয়্যার হাউসের একটি অংশ আমরা দেখতে পেয়েছি যে আগুন লেগেছে। বাকি অংশর যে মালামালগুলো আছে সেই মালামালগুলো নিশ্চয়ই অন্যদিকে দেখা হচ্ছে। এবং আমরা কিন্তু ট্র্যাকার দিয়ে দেখতে পাচ্ছি যে ঢাকার থেকে সিলেটের দিকে এই মুহূর্তে সেই বিমানটি রওনা হয়েছে। অর্থাৎ ঢাকায় বিমানবন্দরের দিকে যে বিমানটি আসার কথা ছিল রিয়াদ থেকে, সেটি বাংলাদেশের সীমানায় পৌঁছানোর পরে সেটি এখন ঢাকা থেকে সিলেটের দিকে
এবং নিশ্চয়ই শুধুমাত্র একটা ফ্লাইট নয়, এই একটা ফ্লাইটের নিকটবর্তী সময়ে যে ধরনের যে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করার কথা রয়েছে সেই বিমানগুলো নিশ্চয়ই চট্টগ্রাম বা আমাদের সিলেট এই দুইটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই দুইটি আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলোতে অবতরণ করানো হবে। এবং এরপরে যেই ফ্লাইটগুলো এইখান থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা, সেই ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইটের যে সময়সীমাগুলো আছে সেই নির্ধারিত সময়ে ফ্লাইটগুলো ছাড়া যাবে কিনা সে বিষয়ে বেসরকারি বিমান সংস্থা এখন পর্যন্ত জানেনি। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে নতুন একটি তথ্য আমাদের চট্টগ্রামে অবতরণ করবে। আমি একটু আগে বলছিলাম যে দুটি বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ার আরেকটি ফ্লাইট, সেই এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি সেটি ঢাকা বিমানবন্দরে না নেমে সেটি এখন চলে যাচ্ছে শারজাহ থেকে ঢাকাগামী ফ্লাইটটি সেটি এখন রওনা দিয়েছে চট্টগ্রামে, অর্থাৎ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেটি অবতরণ করানো হবে। এবং ওসমানী বিমানবন্দর এবং শাহ আমানত বিমানবন্দর এই দুটি বিমানবন্দরেই আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দরকেই এই মুহূর্তে এই সংকটকালীন সময়ে ব্যবহার করা হবে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এয়ার অ্যারাবিয়ার ছবিটি যে ঢাকা বিমানবন্দরে নামার কথা ছিল সেটি কিন্তু রুট পরিবর্তন করে সেটি এখন চট্টগ্রাম বিমানবন্দরের দিকে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে দেশের ঠিক ঢাকার পয়েন্টটি এবং ঢাকার পয়েন্টটি কোথায়। এবং আরও একটি ফ্লাইটের কথা ইন্ডিগো এয়ার, অর্থাৎ ইন্ডিগো এয়ার সেটি ঢাকায় থেকে ঘুরে গিয়ে সেটি দিল্লি থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের, সেটি এখন এই মুহূর্তে ঢাকায় অবতরণ না করে সেটি আবার ফিরে গিয়ে কলকাতা অবতরণ করবে। এবং এরকম আমরা বেশ কিছু যতগুলো রুটেই আমরা পেতে যাচ্ছি এবং যে বিমানগুলোকে আমরা ট্রেকিং করার সুযোগ পাচ্ছি সেগুলি আমরা দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। রোজা, আপনি নিশ্চয়ই এর আগে বিমানবন্দরে যে গিয়েছেন সেই বিমানবন্দরে নিশ্চয়ই দেখেছেন যে সেখানে যাত্রী পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহন এবং কার্গো পরিবহন দুটি পাশাপাশি জায়গাতে রাখা আছে। অর্থাৎ যেহেতু বিমানবন্দরটি একটি খোলা জায়গা এবং সেটি আমি বলেছিলাম একটু আগে যে 6টি হচ্ছে যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয়, আর 2টি বিশেষায়িত 7 এবং 8 নম্বর গেট, সেই 7 এবং 8 নম্বর গেট থেকে কার্গো হ্যান্ডেলিং করা হয় এবং অন্যান্য জিনিসপত্র আনা নেওয়া হয় এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয় 8 নম্বর গেটটি, কার্গো গেট নামে পরিচিত এই গেটটি। এবং এখানে আগুনটি লেগেছে এই একদম শেষে, অর্থাৎ বিমানবন্দরের ঠিক উত্তরের শেষের দিকে এই আগুনটি লেগেছে। এবং দক্ষিণের দিকটির রানওয়ে এখন পর্যন্ত খোলা আছে কিনা সেটি আমরা জানি না, তবে সেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে বিমানগুলো ল্যান্ড করা ছিল, অর্থাৎ যে বিমানগুলো সেখানে থামিয়ে রাখা হয়েছিল সেই বিমানগুলো সেখানে অবস্থান করছে এবং নিশ্চয়ই এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের লেলিহান শিখা প্রতিনিয়ত বেড়েই চলছে। এই ঘটনার প্রেক্ষিতে হয়তো ফায়ার সার্ভিস আরও ইউনিট বাড়ানোর চিন্তাটি করেছে। এর বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদক কাছাকাছি আছে, কিন্তু একটু আপনাকে থামিয়ে আরও একটি তথ্য দিতে চাই দর্শকদের জন্য। সেটি হচ্ছে সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অভ্যন্তরীণ বিমানের, সেটি ঢাকায় না নেমে সেটি এখন চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে, অর্থাৎ ঢাকায় যেটি নামার কথা ছিল সে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, বিমান বাহিনীতে 20টির বেশি সংস্থা কাজ করে এবং সেই 20টির বেশি সংস্থার মধ্যে বিমান বাহিনীও আছে। এর মধ্যে ফায়ার সার্ভিসকে সহায়তা করার জন্য বিমান বাহিনীর একটি দল তারাও যোগ দিচ্ছেন এই উদ্ধার অভিযানে। আমরা আশা করছি খুব দ্রুতই এই আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কোনো ধরনের হতাহতের খবর আমরা শুনবো না। আমরা এ ধরনের খবরে আশাবাদী। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা বা এ ধরনের কোনো কিছু আছে কিনা? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো তথ্য জানতে পারিনি। আমরা শুধুমাত্র তারা কয়টি ইউনিট যোগ দিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য পাচ্ছি। তবে এখনও পর্যন্ত তারা কতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছে বা এটি আরও কত সময় লাগতে পারে এ ধরনের তথ্য ফায়ার সার্ভিস থেকে আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। আমরা ঠিক দুই পাশে দুইটি দেখতে পাচ্ছি যে একটি এর মধ্যে আপনি দেখতে পাবেন যে ঢাকা থেকে যে বিমানটি চলে যাচ্ছে সেটি কিন্তু বাইপাস করে চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে এবং চট্টগ্রাম এর মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে চট্টগ্রামে 2টি ফ্লাইট অবতরণ করার কথা আমরা জানতে পেরেছি এবং আরও একটি সেখান থেকে ঢাকায় যে বিমানগুলো অভ্যন্তরীণ রুটের যে বিমান আছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, সেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইটটি সেটি উড্ডয়নের পরও
তারপরে সেখানে কিন্তু ঢাকায় উদ্দেশ্যে রওনা না দিয়ে সেটি আবার ঘুরে চট্টগ্রামে অবতরণ করার জন্য চলে যাচ্ছে। অর্থাৎ এরকম যতগুলো বিমান ঢাকা কেন্দ্রিক আসা এবং যাওয়ার কথা সেই বিমানগুলো, বিশেষ করে অবতরণের যে বিমানগুলো আছে, যেহেতু রানওয়ে এখন পর্যন্ত সচল নয়, সবগুলো বিমানেই তাদের রুট পরিবর্তন করতে হচ্ছে। এর মধ্যে আমরা জানিয়েছি একটু আগে ইন্ডিগো এয়ারের একটি বিমান যেটি দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইট ছিল, সেটি এখন অবতরণ কলকাতার দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুইটি অভ্যন্তরীণ ফ্লাইটের কথা আমরা জানতে পেরেছি। একটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসার কথা ছিল, সেটি ঘুরে গিয়ে আবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে, এবং আরেকটি সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইট, সেই ফ্লাইটটি এই মুহূর্তে চট্টগ্রাম ঢাকার উদ্দেশ্যে যেটি রওনা হয়েছিল সেটি ঢাকার অবতরণ না করে সেটি এখন গিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে। একই রকমের আমরা আরও দুটি বিমানের খবর আমরা একটু আগে জানিয়েছি। একটি হচ্ছে সিলেটে অবতরণ করবে এবং ঢাকা থেকে রিয়াদ থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল সেটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ঢাকার ঠিক আকাশসীমার মধ্যে আসার পরে সেটি তার রুট পরিবর্তন করে সিলেটে গিয়ে অবতরণ করবে, এবং চট্টগ্রামে আরও একটি আন্তর্জাতিক বিমান সেটি রুট পরিবর্তন করে চট্টগ্রামে অবতরণ করবে। অর্থাৎ এর মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি অন্তত 5টি বা 6টি বিমানের তথ্য আমরা জানিয়ে দিতে পেরেছি, এবং এই মুহূর্তে আমি জানি না যে আসলে নিকট সময়ের মধ্যে কয়টি বিমান ঢাকা থেকে উড্ডয়ন করার কথা রয়েছিল, এবং সেই কয়টি বিমান যদি আমরা জানতে পারতাম তাহলে হয়তো আমরা আরেকটু সুবিধা গতভাবে দর্শকদেরকে জানিয়ে দিতে পারতাম যে কয়টি বিমান এই মুহূর্তে ঢাকা থেকে উড্ডয়নের কথা রয়েছিল। সেই বিমানগুলো নিশ্চয়ই এখন ঢাকায় উড্ডয়ন করবে না, কারণ রানওয়ে সচল না হওয়া পর্যন্ত সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। চিটং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া আরও একটি বিমান ইউএস বাংলার এয়ার একটি, সেই বিমানটিও কিন্তু আবার চট্টগ্রামে ফেরত যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা 7টি বিমানের কথা জানিয়ে দিতে পেরেছি যেগুলো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট। সেই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সেটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে সেগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে এবং বিভিন্নভাবে তাদের গন্তব্য পরিবর্তন করছে। এবং ইন্ডিগো এয়ারের বিমানটি সেটি ভারতীয় মালিকানার একটি বেসরকারি বিমান, এবং সেই বিমানটি দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যদিও সেটি ঢাকায় আকাশসীমার মধ্যে পৌঁছানোর আগেই তারা সেটিকে কলকাতায় গিয়ে অবতরণ করছে। হ্যাঁ, এবং নিঃসন্দেহে বলা যায় এই ধরনের রুট পরিবর্তনের সিদ্ধান্তে জনদুর্ভোগের একটি ব্যাপারও আছে, অনাকাঙ্ক্ষিত এবং অগ্নিকাণ্ডের বিষয়টিতে যাত্রীদেরও অনেকটাই কষ্ট হচ্ছে যে যেখানে নামার কথা তারা সেখানে না নেমে অন্য কোনো জেলায় বা বিভাগীয় শহরে তারা অবতরণ করছেন। এই বিষয়টি তাদের জন্য একটি কষ্টের একটি ব্যাপার। কর্তৃপক্ষের কোনো দিক নির্দেশনা না পেলেও ফ্লাইটগুলো তারা তাদের সুবিধা মতো অন্য কোথাও ল্যান্ড করছে। নিশ্চয়ই তারা তাদের যে নিজস্ব যে যোগাযোগ ব্যবস্থা, তারা সেই যোগাযোগ ব্যবস্থা থেকে তারা ওই সমস্ত বিমানবন্দরগুলোর সাথে যোগাযোগ করেছে এবং ওই সমস্ত বিমানবন্দরে যোগাযোগ করে সেখানেই তারা চলে যাচ্ছে, এবং যে বিমানবন্দরগুলো তারা কাছাকাছি পাচ্ছে, বিশেষ করে সেই বিমানবন্দরগুলোর কাছাকাছি জায়গাতে তারা সেখানে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে 2টি, চট্টগ্রাম এবং ঢাকায় এবং সিলেটে, এবং এই 3টি বিমানবন্দরেই ব্যবহার করতে হবে, যেহেতু ঢাকার বিমানবন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে এই মুহূর্তে বিমান উড্ডয়ন এবং অবতরণের ক্ষেত্রে, যার ফলে বিকল্প 2টি বিমানবন্দরকে আমাদের এখন কাজে লাগানো ছাড়া আসলে উপায় নেই। নিশ্চয়ই। তবে ফায়ার সার্ভিসের বিষয়টি নিয়ে বিমান বাহিনী যোগ দিয়েছে, তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে বিমান বাহিনীও। ফায়ার সার্ভিসও একের পর এক তারা তাদের ইউনিট বাড়িয়েই যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ফায়ার সার্ভিস প্রতিনিয়ত তাই করছে, তারপরও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংখ্যা যেন কমে, তার জন্য তাদের এত সব প্রচেষ্টা। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যেটা বলছিলেন যে ক্ষয়ক্ষতি যতটা কমানো যায়, এই মুহূর্তে আগুন যেহেতু লেগেছে তারপরে তার তদন্ত কমিটি হবে, অথবা কি কারণে আগুন লেগেছে সেই বিষয়গুলো হয়তো আরও পরে জানা যাবে, এবং এই মুহূর্তে সবচেয়ে প্রধান উদ্দেশ্য হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনা যত দ্রুত সম্ভব এবং ক্ষয়ক্ষতি যত দ্রুত সম্ভব সেটিকে কমিয়ে আনা। এর মধ্যে আপনি দেখেছেন যে সেখানে একটি ওয়্যার হাউস, যে জায়গাটিতে আগুন লেগেছে, আমি বলছিলাম যে সেখানে প্রচুর পরিমাণ মালামাল রাখা আছে এবং বাংলাদেশ থেকে যে মালামালগুলো যায় এবং যে মালামালগুলো এসে পৌঁছেছে, অর্থাৎ সেখানেও একটি জটিল
ব্যবস্থা তৈরি হবে নিশ্চয়ই পরবর্তীতে, সেটির কি ব্যবস্থা নেওয়া হবে সেটি কর্তৃপক্ষই হয়তো আমাদেরকে বলবেন। তবে তার আগে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনাটাই জরুরি, এবং এই মুহূর্তে যে মালামালগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সেই মালামালগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি আমরা দেখেছি, যে ছবিগুলোতে দেখেছি যে মালামালগুলো রক্ষা পেয়েছে আগুনের হাত থেকে, সেই মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে, এবং যাতে আর নতুন করে আগুন না ছড়ায় এবং নতুন করে আর বেশি ক্ষয়ক্ষতি না হয় সেটি প্রত্যাশা রেখে সেটি হয়তো তারা কাজ করে যাচ্ছেন। রূপল, ঠিক তাই, কাছাকাছি অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি। এগুলোর ক্ষেত্রে কর্তৃপক্ষ কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে এ সম্পর্কে আমরা আসলে রোজা সে বিষয়ে আসলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার চেয়েও জরুরি প্রয়োজনে যে জিনিসটা করা দরকার সেই জিনিসটাই নিশ্চয় করছেন। আমি একটা ছবিতে একটু আগে দেখেছি যে আপনি বলার আগেই যে এটি যেহেতু 8 নম্বর এবং 7 নম্বর গেটের পাশে এবং তার পাশাপাশি জায়গায় এই ছবিটাতে আপনি দেখবেন যে বিমানটি সরিয়ে নেওয়ার কাজ চলছে, অর্থাৎ যার নিজস্ব সংস্থা আছে, নিজস্ব যে কোম্পানিগুলো আছে তারা তাদের জরুরি ব্যবস্থাপনায় তারা নিজস্ব বিমান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আগুনের ভয়াবহতা প্রতি মুহূর্তে বেড়ে চলছে, প্রতিনিয়তই বাড়ছে, এবং আগুনের সেই ভয়াবহতা যে অবস্থাটি আছে, আমরা শুরু করেছিলাম যখন কথা শুরু করেছি তখন 5টি ইউনিট থেকে শুরু করেছি, সেটি এখন এই মুহূর্তে 9টি ইউনিটে পৌঁছেছে, অর্থাৎ বলা যায় আরও বেশ কিছু ইউনিট পথে আছে। এবং আমরা রোজা আমাদের এর মধ্যে ঘটনাস্থলে নিশ্চয়ই আমাদের প্রতিবেদক পৌঁছেছেন সাইফুল রুদ্রর কাছ থেকে জানিয়ে নেব আমরা এখন সরাসরি সেখানের অবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে শনিবার বেলা 2:30টার দিকে বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের 28টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। এর মধ্যে 16টি ইউনিট এই মুহূর্তে বিমানবন্দরে কার্গো জোনে কাজ করছেন, এবং আরও 16টি ইউনিট আগুন নেভানোর জন্য এরই মধ্যে বিমানবন্দরের দিকে রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে যে ফ্লাইওভারের উপর আছি সেখান থেকে রোজা তার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে মনে হয় সাময়িক, এবং একটু আগেই তিনি বেশ কাছাকাছি অবস্থায় আছে, এবং এই মুহূর্তে সাইফুল রুদ্রকে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আর খুব কম সময়ে বাকি আছে রুদ্র হয়তো ঘটনাস্থলে পৌঁছতে। আমরা ঘটনাস্থলে পৌঁছলে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো সেখানকার ফায়ার সার্ভিসের পরিস্থিতি কী, সেখানকার বিমান বাহিনী তারা যে যোগ দিয়েছে তারা কি কাজ করছে সেই বিষয়গুলো নিয়ে আরও হয়তো বিস্তারিত জানবো। এর মধ্যে আমরা যে তথ্য পেয়েছি সেটি বলেছে যে এর মধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী যোগ দিয়েছে, অন্যান্য সংস্থা নিশ্চয়ই যোগ দিয়েছে, বিমানবন্দরে যে সংস্থাগুলো কাজ করে সেই বিমানবন্দরের সেই সংস্থাগুলো কাজ করছে। সাইফুল রুদ্রর কাছে আর কি কোনো নতুন তথ্য আছে কিনা আমরা একটু জিজ্ঞেস করতে চাই। যাত্রা করেছে এবং এরই মধ্যে 16টি ইউনিট সেখানে পৌঁছেছে, তারা কাজ করছেন। আপনারা জেনেছেন বিষয়টি। বামের লেন ছাড়বা না। পিন 16টি ইউনিট চেষ্টা করছে। আমি শুরুতেও বলেছি, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের খবর পেয়েছেন তারা 2:30টার দিকে, এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিমানবন্দরের যে 8 নম্বর গেট আছে যেখানে কার্গোর মালামাল রাখা হয়, সারা দেশ মানে দেশের বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা আসার পর যে ওনাদের যে জিনিসপত্রগুলো যাত্রীরা নিয়ে আসেন, লাগেজ থেকে শুরু করে অন্যান্য যে লাগেজগুলো যাত্রীদের সঙ্গে থাকে সেই জিনিসগুলো সেখানে সংরক্ষণ করা হয়, এবং সেই গোডাউনটিতেই অর্থাৎ কার্গো মালামাল যেখানে রাখা হয় সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। এবং এই ঘটনার পর থেকেই এই মুহূর্তের এই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ, এবং সেই ধোঁয়া বিমানবন্দর ছাড়িয়েও
আমরা গলফ একাডেমির কাছ থেকে এই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই মুহূর্তে আমরা গলফ একাডেমির ঠিক ডান পাশটাতে আছি। সেই ডান পাশ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কার্গো ইউনিটের যে ধোঁয়া সেটি ছড়িয়ে কত দূর পর্যন্ত চলে গেছে। রূপল, এতক্ষণ আপনার সঙ্গে রোজা ছিলেন, এই মুহূর্তে আমি যুক্ত হলাম ওমর ইনান, এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আসলে সবশেষ খবরগুলো আমরা জানছিলাম এবং সহকর্মী সাইফুল রৌদ্র ঘটনাস্থলে এরই মধ্যে পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেক কিছু আসলে ঘটে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকা শহরের মিরপুরে আগুন, তারপর আবার চট্টগ্রামের ইপিজেডে আগুন, এখন আবার একেবারে বিমানবন্দর রাজধানীর বুকে যেখান থেকে প্রতিনিয়ত শত শত বিমান আসলে ওঠানামা করছে, ঠিক গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এমন সময় আগুন লেগেছে এবং সেই আগুনের ভয়াবহতাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে পুরো আকাশ জুড়ে আসলে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। রূপল, আপনি দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকা থেকে ঢাকায় যেগুলো আসলে সেগুলো আসলে ব্যাক করা হয়েছে। ইনান, আপনাকে থামে একটু আরেকটি নতুন তথ্য যোগ করতে চাই। সেটি হচ্ছে, একটু আগে আমরা বলেছিলাম যে এর মধ্যে বিমান বাহিনী যোগ দিয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে সেনাবাহিনীও আমরা রূপল দেখতে পাচ্ছি, এর মধ্যে সেনাবাহিনীও কিন্তু যুক্ত হয়েছে এই আগুন নেভানোর কার্যক্রমে এবং সামগ্রিক নিরাপত্তার কার্যক্রমে। আপনি জানেন যে বিমানবন্দর এলাকাটি অতি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি এলাকা। এটি আমি যতটুকু মনে হচ্ছে এটি ৮ নম্বর কার্গো গেটের সামনে, অর্থাৎ বিমানবাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর যারা যোগ দিয়েছেন তারা সেখান থেকে মার্চ করে যাচ্ছেন এবং দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণ আনা যায় এবং অন্যান্য ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেটির জন্য তারা নিশ্চয়ই চেষ্টা করবেন, এবং আরও যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ যত দ্রুত নেওয়া সম্ভব সেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হবে নিশ্চয়ই। এবং আপনি বলছিলেন যে আরেকটি নতুন তথ্য যোগ করতে চাই, এর মধ্যে আমরা 7টি বিমানের খবর জানিয়েছিলাম। নতুন আরেকটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছানোর কথা যে বিমানটি ফ্লাইটটি, সেই ফ্লাইটটিও তাদের রুট পরিবর্তন করেছে এবং রুট পরিবর্তন করে উপর সামগ্রিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত ঢাকাগামী যেসব ফ্লাইট ছিল সেগুলো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও তারা নিজ থেকেই নিজ উদ্যোগেই আসলে নিরাপত্তার স্বার্থে নিরাপদ যে বন্দরটি রয়েছে, বিমানবন্দর রয়েছে, সেখানে অবতরণ করছে অথবা আবার ফিরে যাচ্ছে, যেমনটি আমরা দেখেছি নভোএয়ারের ক্ষেত্রে চট্টগ্রামে ঢাকাগামী যেই ফ্লাইটটি ছিল সেটি ফিরে যাচ্ছে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে তার কন্ট্রোল রুমের সঙ্গে তার বিমান পাইলট যোগাযোগ করেন এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে সেটিকে যখন এখানে প্রাথমিকভাবে তারা কোনো সিগন্যাল পান না তখন অন্যান্য কন্ট্রোল রুমগুলো ওপেন করা হয় এবং অন্যান্য কন্ট্রোল রুমগুলো সেখানে যোগাযোগ করে দেখতে পাচ্ছি সেখানে রানওয়ে খালি থাকে সেই প্রেক্ষাপটে যেসব ফ্লাইট আসলে আসার কথা ছিল প্রায় সবগুলোই কিন্তু একেবারে কলকাতা, চট্টগ্রাম, সৈয়দপুর যেখান থেকেই আসলে উড্ডয়ন করা হয়েছে। কোনটি ফিরে যাচ্ছে, আবার কোনটি কাছাকাছি যেসব বিমানবন্দর আছে যোগাযোগ করে যেটি নিরাপদ এবং কন্ট্রোল রুম থেকে যেটি আসলে অবতরণের অনুমোদন দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে মূলত নিরাপদে অবতরণ করার চেষ্টা করছে বিমানগুলো। আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট রেডারের যে ডেটা সেখান থেকে এর মধ্যে আমরা বেশ কয়েকটি আবার একটু জানিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোর মধ্যে দিল্লি থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, ব্যাংকক থেকে ঢাকাগামী ফ্লাইট, সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইট, রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট, অর্থাৎ এই মুহূর্তে পর্যন্ত 7 থেকে 8টি ফ্লাইটের খবর আমাদের কাছে আছে যেগুলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লি থেকে ঢাকাগামী, সেই ফ্লাইটগুলো সিলেট, চট্টগ্রাম এই দুটি বিমানবন্দরকে মূলত ব্যবহার করা হয়েছে। একটি মাত্র বিমান যেটি ইন্ডিগো এয়ারলাইন্সের সেটি দিল্লি থেকে ঢাকায় আসার কথা রয়েছিল, সেটি তাদের ঢাকার আকাশ সীমায় আসার আগেই তারা সেটি রুট পরিবর্তন করে কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করার কথা। এবং দর্শকদের জানিয়ে রাখি যে আজ মূলত দুপুর 2:15 দিকে এই বিমানবন্দর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে মূলত আগুন লাগে। এটি ফরেনার ভিলেজ বা বিদেশিদের মালামাল রাখার যে জায়গা সেখানে আগুন লাগে এবং আগুনের ভয়াবহতা নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি। আসলে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে যেভাবে আগুন যেভাবে দাউ দাউ করে জ্বলেছে, এখন পর্যন্ত চলছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি 26 থেকে 28টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে এবং 17টির মতো এরই মধ্যে কাছাকাছি তারা পৌঁছে গেছে আগুন নিভানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এবং যেসব নিজস্ব বাহিনী আছে বিমানবন্দরের উপর তাদের পাশাপাশি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বিমান বাহিনী, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার পাশাপাশি আগুন নেভানোর কাজেও অনেকে কাজ করছে। নর্মালি হচ্ছে এটি হচ্ছে একটি বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা বলয় থাকে, যে নিজস্ব নিরাপত্তা বলয়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটা অংশীদার। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে 20টি বা তার বেশি সংখ্যক সংস্থা বিমানবন্দরে কাজ করে তাদের নিরাপত্তা এবং তাদের নিচ্ছিদ্র একটি বলয় তৈরি করার জন্য, এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটি অংশ এবং প্রত্যেকটি বিমান উড্ডয়নের আগেই
ফায়ার সার্ভিসকে কিন্তু প্রস্তুত রাখা হয় যাতে সেটি উড্ডয়নের কোনো অসুবিধা না হয়। ঠিক একই রকমভাবে অর্থাৎ বলাই যায় যে ফায়ার সার্ভিসের রানওয়েতেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সবসময়ের জন্য প্রস্তুত রাখা হয় এবং সেই প্রস্তুতিও কিন্তু কাজে লাগেনি সেটি বলা যায়, তাহলে তো আগুন নিভেই যেত, আরো আগে নিভে যেত। একদম রূপল, আসলে আপনি যে বিষয়গুলো বলছেন যে বিমানবন্দর যেহেতু স্পর্শকাতর একটি এলাকা, অগ্নি নির্বাপন থেকে শুরু করে একেবারে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে সকল প্রোটোকল বা নিয়ম বিধি মেনে চলা উচিত সবগুলোই নিশ্চয়ই বিমানবন্দরে নিশ্চিত করা হয়, কিন্তু এরপরেও বিমানবন্দরের মতো একটি জায়গায় আমার জানা মতো এই প্রথম এত বড় আকারের একটি অগ্নিকাণ্ড এখন পর্যন্ত এই আগুনের ঘটনাটি ঘটেছে এবং যে কারণে সাধারণ মানুষের মধ্যে আসলে উদ্বেগ উৎকণ্ঠা যাচ্ছে। আপনি জানেন যে এই ঢাকা বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত শত শত বিমান প্রতিনিয়ত উড্ডয়ন করছে, অবতরণ করছে এবং স্বজনরা যারা অনেকে ফিরবে তারাও আসলে উৎকণ্ঠায় আছেন যে আসলে তাদের আত্মীয় স্বজনরা আসলে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা। এখন পর্যন্ত দর্শকদের জানিয়ে দিতে চাই মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি এখন পর্যন্ত যেতে পারছে না এবং এর মতো আরো অনেকগুলো অসংখ্য একটি ফ্লাইটের কথা যোগ করে বাটিক এয়ারলাইন্সের একটি বিমান যেটি রানওয়েতে যাত্রী নিয়ে আটকা পড়েছে, অর্থাৎ সেই বিমানটি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে উড্ডয়ন করার কথা রয়েছিল। যেমনটি বলছিলাম যে ইন্ডিগো এবং বাটিকা উড্ডয়ন করার চেষ্টা করছে কিন্তু তারা উড্ডয়ন করতে পারছে না। খুব স্বাভাবিক আসলে রূপল, আপনি জানেন যে বিমানবন্দর মতো একটি জায়গায় যেখানে কার্গো সেকশনে যদি আগুন লাগে এবং আগুনের যে লেলিহান শিখা কুণ্ডলী আমরা যেটা দেখলাম আসলে অনেক বেশি ভয়াবহ এবং সেক্ষেত্রে বিমান উড্ডয়ন আসলে কতটুকু নিরাপদ এবং জনগণের এই মুহূর্তে বিমান উড্ডয়নের আসলে কোনো প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে রানওয়েটা ঠিক তার আপনি বলবেন যে হয়তো আধা কিলোমিটার দূরেও না, মানে আপনি যেখানে আগুনটা লেগেছে সেখান থেকে রানওয়েটা আধা কিলোমিটার দূরেও না, অর্থাৎ বিমানটি যেখান থেকে নামবে বা উঠবে সেই রানওয়ে, আমাদের একটি রানওয়ে আছে, সেই রানওয়েটিও এটার খুব কাছাকাছি। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম যে ডোমেস্টিক এয়ার থেকে শুরু হয়ে আমাদের একদম দক্ষিণ প্রান্তে এবং দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত সব মিলিয়ে 8টি গেট আছে এবং 8টি গেটের মধ্যে 6টি গেটে যাত্রী পরিবহন করা হয় এবং যাত্রী যাতায়াত করে এবং আর বাকি 2টি গেট বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়। একটি গেট যেটি যেখানে আগুনটা লেগেছে সেটি কার্গো ভিলেজ হিসেবে ব্যবহার করা হয় মালামাল নিয়ে আনার জন্য এবং অর্থাৎ খুব বেশি দূরত্ব নয় এবং যে কারণে এই রানওয়েটি ব্যবহার করা এখন কতটুকু নিরাপদ সেটি হয়তো সেটি আসলে এখন বিবেচনার বিষয়, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিমান এর মধ্যে উড্ডয়নের চেষ্টা করছে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত উড্ডয়নের জন্য অনুমতি দেয়া হয়নি, যে কারণে আসলে এখন এই উদ্বেগ উৎকণ্ঠাটি আসলে বাড়ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যে কার্গোর সেকশনের পাশে যে মালামালগুলো রয়েছে আমরা যে পরিমাণ আসলে ধোয়ার কুণ্ডলী দেখছি এবং এটি আপনি একটু ছবিটি লক্ষ্য করবেন যে এটি কিন্তু রানওয়ের ভেতরের দিকের অংশ, অর্থাৎ ভেতরের দিকের অংশে কি পরিমাণ মালামাল আপনি দেখতে পাবেন যে যেগুলো রাখা হয়েছে, যেগুলো হয়তো বিমানে ওঠানোর কথা ছিল এবং এই যে আগুন এই সেট অর্থাৎ এইটি যে একটি কার্গো সেটটির যে ওয়্যার হাউস বলি আমরা, সেটির মধ্যে এই মালামালগুলো রাখা হয় এবং এই স্তূপে মালামাল যেগুলো রাখা হয় তার বাইরেও বিমানবন্দরের ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মালামাল রাখা হয়েছে। সেই মালামালগুলো এখন কি অবস্থায় আছে সেটি আমরা আসলে জানতে পারছি না। একটি বিষয় না বললেই নয় যে আপনি বলছিলাম যে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ছোটোখাটো আগুন লাগলেও সেটি নিভানোর জন্য যে সকল ব্যবস্থা রাখার দরকার সেগুলো রাখা হয়। আমরা এখন পর্যন্ত জানি না আসলে কি কারণে আগুন লেগেছে, নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে এগুলো নিশ্চয়ই জানা যাবে। তবে যেই বিষয়টি বিমানবন্দর এমন একটি স্পর্শকাতর এলাকা হওয়ায় যে কোনো ডিভাইস নিয়ে ঢোকার ক্ষেত্রে এমনকি দেশলাই নিয়ে ঢোকার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। আসলে কি কারণে আগুন লাগতে পারে আপনার এখন পর্যন্ত কোনো ধারণা করা যায় যে এই কারণে আসলে আগুন লাগার সুযোগ রয়েছে? ইনান, আসলে আগুনের সূত্রপাত সম্পর্কে ধারণা করা কঠিন, তবে যেটি আমি বলতে পারি সেটি হচ্ছে কি এখানে দাহ্য পদার্থও থাকতে পারে, এছাড়াও ছোটোখাটো অনেক মানে আপনি জামা কাপড় থেকে জুতা স্যান্ডেল থেকে শুরু করে মোবাইল ফোন এমন কোনো জিনিস নেই যেটি আসলে এখানে আনা নেওয়া করা না হয়। অর্থাৎ আপনার ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যবসায়িক প্রয়োজনে দুই ধরনের প্রয়োজনেই এই গেট থেকেই যাওয়া আসা করতে হয়, কারণ ওখানে এনবিআরের একটি বিশেষ ইউনিট কাজ করে যেখান থেকে তারা রাজস্ব আহরণ করে এবং তাদের নির্দেশনা ছাড়া সেখান থেকে কোনো মালামাল যেতে এবং আসতে পারে না। কিন্তু একটি বিষয়ের উপর যে কারণে আগুন লাগুক না কেন, আগুন লাগলে সেই ছোট আগুনটি বড় হওয়ার আগে তাৎক্ষণিকভাবে নেভানোর জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেটির কিন্তু গাফিলতি কিন্তু অবশ্যই হয়তোবা সামনে প্রশ্ন চলে আসবে। সেটি কতটুকু থাকতে পারে, কারণ হচ্ছে আমি যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি নিশ্চয়ই কার্গো ভিলেজের যে ওয়্যার হাউস আছে সেখানে নিশ্চয়ই থাকবে না, সেখানে নেইও।
সেগুলো থাকে হচ্ছে আপনার রানওয়েতে, রানওয়ের কাছাকাছি বা রানওয়ের মধ্যে থাকে। তাদের নিজস্ব যে বিমান যেখান থেকে চলাচল করে সেখানে একটি বিমান উড্ডয়ন করার আগেই ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত রাখা হয়, যাতে বিমান উড্ডয়নের সময় কোনো রকমের তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে সেটা তারা ব্যবস্থা নিতে পারেন। তবে নিশ্চয়ই বিমানবন্দরের ভিতরে কার্গো ভিলেজের যে জায়গাটি, সেই জায়গাটিতে সেখানে কোনো নিজস্ব ব্যবস্থাপনা ছিল না। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনের কারণে বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম তা এক প্রকার বলা যায় স্বাভাবিক কার্যক্রম এখন আর চলছে না এবং বিঘ্ন ঘটছে বিভিন্নভাবে, যেটি আমরা ফ্লাইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এমনকি যারা নতুন করে যাদের ফ্লাইট শিডিউল ছিল, যারা বিভিন্ন দেশের উদ্দেশ্যে কিংবা ডোমেস্টিক হোক দেশের বাইরে যারা অবস্থান করছিলেন, আগুন ছড়িয়ে পড়ার কি এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা, তাদের আসলে কি হবে সেই বিষয়গুলো কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে কিনা? শঙ্কাটা আমি এখান থেকে খুব বেশি দেখতে পাই না এই জন্য যে কার্গো ভিলেজটা মূল যাত্রী পরিবহনের যে জায়গাটি, একটু রূপল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো বিমানের কথা বলছিলাম যে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে দুটি বিমান, সেই বিমান দুটি আসলে এই আজকের এখন পর্যন্ত আগুনের কারণে গ্রাউন্ডস থেকে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ার কারণে এই বিমান দুটি এখন পর্যন্ত আসলে উড্ডয়ন করতে পারছে না। এবং শুধুমাত্র এই দুটি বিমান না, এরই মধ্যে আমরা বলেছি আরো বেশ কয়েকটি বিমান তাদের গন্তব্যের যে নির্ধারিত গন্তব্য ছিল সেটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বিমান বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি অচল হয়ে গেছে একদম নিঃসন্দেহে। এবং আসলে এখন সবচেয়ে প্রয়োজন যেটি জরুরি বিষয় হয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণে আনা, এবং আগুন নিয়ন্ত্রণে আসলে হয়তোবা পরবর্তীতে যে স্বাভাবিক কার্যক্রম সেটি হয়তোবা স্বাভাবিক হতে পারে। এর আগে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কারণ আমরা বিস্তারিত এখন পর্যন্ত কিছু জানি না। সেটি হতাহত হোক, ক্ষয়ক্ষতি হোক, সেটি আমরা তবে যেটি ধারণা করতে পারি আগুনের যে শিখা, আমরা যে আগুনের যে ব্যাপকতা আমরা দেখেছি সে অনুযায়ী বলা যায় যে আসলে যেহেতু কার্গো সেকশনে আগুন লেগেছে, সেখানে বিভিন্ন ধরনের মালামাল থাকে। রূপল যেমনটি বলছিলেন দাহ্য পদার্থ থাকতে পারে, বিভিন্ন ধরনের আসলে পদার্থ থাকতে পারে, কিন্তু মালামাল সেখানে একটি তথ্য যোগ করতে চাই। এর আগেও ঢাকা যে বিমানবন্দরটি আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3বার নিকট অতীতে 3বার আগুন লাগার ঘটনা ঘটে এবং 2017 সালে এয়ার ইন্ডিয়া অফিসের দফতরে আগুন লেগেছিল। থামাতে চাই, আমাদের সহকর্মী এর মধ্যে সাইফুল রুদ্র পৌঁছে গেছে। রুদ্র, জানাবেন সবশেষ কি অবস্থা? বন্দরের কার্গো জোনে যেই জায়গাটিতে আগুন লেগেছে সেখানে এই মুহূর্তে আগুন এমন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে এবং আগুনের যে ভয়াবহতা, সেখানে আসলে ফায়ার সার্ভিসের যে 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। বাকি যে ইউনিটগুলো আছে তারাও আসলে চেষ্টা করছেন যে খুব দ্রুত যেন ঘটনাস্থলে তারা পৌঁছতে পারেন এবং সেই আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে পারেন। এরই মধ্যে আপনারা জেনেছেন যে বিমানবন্দর থেকে যত ধরনের ফ্লাইট ছিল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো ছিল সেগুলোর চলাফেরা এরই মধ্যে স্থগিত করা হয়েছে। এবং এখানে আজকে যারা যাত্রী হিসেবে এসেছিলেন বিভিন্ন রুটে যাওয়ার জন্য, তারাও বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন। শুধু যাত্রীরাই নয়, যাত্রীদের সঙ্গে যারা আছেন যাত্রী এবং যাত্রীদের স্বজনরা, তারাও বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছেন। আপনারা দেখছেন যে কার্গো জোনের 8 নম্বর গেট এবং 5 নম্বর থেকে শুরু করে 8 নম্বর গেট পর্যন্ত যে জায়গাটি আছে, এই জায়গাটি আগুনের তীব্রতা এবং কালো ধোঁয়ার কারণে সামনে এগোনো যাচ্ছে না। যে জায়গাটি আছে সেই জায়গাতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস এবং সংবাদকর্মীদের ছাড়া এই জায়গাটিতে অন্যদের চলাচল এবং যাতায়াত একেবারেই সীমিত করা হয়েছে। কার্গোর 8 নম্বর গেটের ভেতর এবং বাইরের যে জায়গাটি আছে সেইটাও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। তো যেটি বলছিলাম যে এরই মধ্যে কার্গোর ভেতরে যত ধরনের মালামাল সংরক্ষণ করা হয়েছিল সেগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ চেষ্টা করেছেন এবং যেন সেগুলো নিরাপদে বাইরে সরিয়ে নিয়ে আসা যায়। সেই সঙ্গে ভেতরে যারা ছিলেন এবং অন্যান্য স্টাফ যারা আছেন বিমানবন্দর থেকে শুরু করে সিভিল এভিয়েশন থেকে শুরু করে যারা এখানে নিয়োজিত ছিলেন, তারা যেন নিজেদেরকে নিরাপদ রেখে ভেতর থেকে সরে আসতে পারেন সেই চেষ্টাও তারা করেছেন। তো এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই উদ্ধার অভিযানে শুধু ফায়ার সার্ভিস একাই নয়, আইএসপিআর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশ
আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো আছেন তারাও এখানে এই আগুন নিয়ন্ত্রণের জন্য একসঙ্গে কাজ করছেন। আইএসপিআর একটি বিবৃতিও দিয়েছিল যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি নির্বাপনে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর পক্ষ থেকে 2টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এই 8 নম্বর কার্গো জোনের দিকে এগোচ্ছে। এর আগের 16টি এবং আমরা দেখতে পেয়েছি যে ঘটনাস্থলে আসার পর যে আরও 2টি ইউনিট এই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য যোগ দিয়েছে। তো এই নিয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করেছে। এই নিয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের যে 8 নম্বর ব্লকটি আছে সেদিকে ছুটে গেছে। সময় যতই গড়াচ্ছে ততই আগুনের তীব্রতা এবং ধোঁয়ার তীব্রতা বাড়ছে। আমরা বাইরে থেকে যেগুলো দেখতে পাচ্ছি